নমস্কার এবং এশিয়ানেট বাংলার পডকাস্টের দ্বিতীয় পর্বে আপনাদের সকল স্বাগত জানাই। ভোটের দামানো বেজে গেছে, সেটা সকলেই জানেন। আগামী 23 এবং 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো তার মাঝখানে প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের তালিকা প্রকাশও করেছেন, তাদের ম্যানিফেস্টো প্রকাশ করছেন। এর মাঝখানে সব থেকে কঠিন কাজ যারা করেন তারা হচ্ছে নির্দল প্রার্থী। কারণ যদি কোনো বড় দলের হয়ে বা দলের তরফ থেকে যে প্রার্থীরা দাঁড়ান তাদের দলীয় সাপোর্ট থাকে বা সমর্থকদের একটা আলাদা উন্মাদনা থাকে, সবকিছু একটা আলাদা ব্যাপার থাকে। নির্দল প্রার্থীরা কিন্তু সেই অর্থে খানিকটা বঞ্চিতই থেকে যায়। তো সেই পশ্চিমবঙ্গ ভোটের বিশেষ করে যে নির্দল প্রার্থীরা যে অসম একটা লড়াইতে নামেন, সেই লড়াইতেই নামতে চলেছেন স্বপন দাস বেহালা পশ্চিম কেন্দ্র থেকে। কেন্দ্রটাও আপনাদের মাথায় রাখতে হবে যে কেন্দ্রে প্রায় 3-3.5 বছর যিনি বিধায়ক ছিলেন তিনি জেলে কাটিয়েছেন। তারপর জেল মুক্তি হয়েছে বটে, কিন্তু এলাকার যন্ত্রণা বা নানান রকম যে অবকাঠামোর যে যন্ত্রণা, সেটা কিন্তু মুক্তি হয়নি। তো আজকে আমরা এসেছি স্বপনবাবুর কাছে। স্বপনবাবু, প্রথম কথা আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এশিয়ানেটের পডকাস্টে। তো আপনি হঠাৎ করে এই সব থেকে কঠিন কাজটা কেন বেছে নিলেন? এই কঠিন কাজটা বেছে নেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত দেখুন, নির্বাচনে খুব একটা কন্টেস্ট করার এরকম কোনো মানসিকতা আমার ছিল। আমি যখন গত বছর বিধানসভা নির্বাচন দেখেছিলাম, বেহালা পূর্ব পশ্চিম দুই জায়গাতেই একটা সমূহ সম্ভাবনা ছিল রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার। কারণ এই পরিবর্তনটা না ঘটলে বেহালার ডেভেলপমেন্ট আটকে আছে। আমরা এখানে স্বাধীনতার পর থেকে 2001 সাল পর্যন্ত একটানা বামেরা বেহালাতে থেকেছে, কখনো সিপিএম কখনো সিপিআই, বিভিন্ন নামে বামেরা এখানে ক্ষমতায় থেকেছে। 2001 সাল থেকে পার্থ চট্টোপাধ্যায় টানা 2021 জিতেছে, 2026 পর্যন্ত তিনি বিধায়ক থাকবেন। ফলে এই দুটো রাজনৈতিক দলের যে বেহালার জন্য সার্বিক যে উন্নয়ন হওয়ার কথা ছিল, আমরা অ্যাডেড এরিয়া, আমরা বেহালা কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের সঙ্গে অনেকটা পরে যুক্ত হয়েছে। আমরা বেহালা, গার্ডেন ব্রিজ, যাদবপুর, এই তিনটে জায়গায় অনেকটা পরে যুক্ত হয়েছে কলকাতা কর্পোরেশনের সঙ্গে। যে ডেভেলপমেন্ট আমাদের হওয়ার কথা ছিল শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, কর্মসংস্থানের প্রশ্ন, বা আমাদের যে আরো যে দাবি, যে কলকাতা শহরের সঙ্গে যুক্ত হওয়ার একটা A1 সিটিতে যুক্ত হওয়ার ফলে আমাদের যে পরিষেবাগুলো পাওয়ার কথা ছিল, নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা অনেকটা বঞ্চিত। তো আমরা আশা করছিলাম যে এবারেও অন্তত বেহালা পশ্চিম, পূর্বেও একই অবস্থা হয়ে আছে, বেহালা পশ্চিমে অন্তত এরকম একজন প্রার্থীকে পাবো যিনি বেহালার ভূমিপুত্র, বেহালাটা বোঝেন, এবং যিনি বেহালায় দীর্ঘদিন সিরিয়াসলি পলিটিক্সটা করেছেন। অন্তত এইরকম একজন প্রার্থী আমি পাবো। আমি হতাশ, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো থেকে সেই রকম কোনো প্রার্থী দেওয়া হলো না। এখানে সিপিএম যাকে ক্যান্ডিডেট করেছেন তিনি 127 নম্বর ওয়ার্ডে একবার কাউন্সিলর ছিলেন। তো তিনি বেহালা রাজনীতিগতভাবে বেহালায় তার সেরকম কোনো গ্রিপ নেই। দ্বিতীয়ত সিপিআইএম দল ভোট পায় তার নীতি নৈতিকতার কারণে, ব্যক্তি এখানে কোনো ভূমিকা থাকে। সিপিআইএম এর তার নীতি গোটা পশ্চিমবাংলাতে এখন বাংলার মানুষ সেটাকে আর গ্রহণ করছে না, যে কোনো কারণে হোক, সেটা তাদের দুর্বলতা, দৈন্যতা বা মার্ক্সবাদের প্রাসঙ্গিকতা কমে যাওয়া, যে কোনো কারণেই হোক, সিপিআইএম এর নীতিকে মানুষ এখন গ্রহণ করছে না। তা এরপরে আসছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এখানে যাকে প্রার্থী করেছেন রত্না চ্যাটার্জি, তিনি সিরিয়াস পলিটিশিয়ানই নন, মহিলা, তিনি কোনো সিরিয়াস পলিটিশিয়ান না। কেন? তিনি নিজেই দুদিন আগে গিয়ে বলেন, সেই ভিডিও আমার কাছে আছে, 125 নম্বর ওয়ার্ডে গিয়ে তিনি বলছেন যে আমি 125 নম্বর ওয়ার্ড, 126 নম্বর ওয়ার্ড, 127 নম্বর ওয়ার্ড, 128 নম্বর ওয়ার্ড, 129 নম্বর ওয়ার্ড আমি চিনি না। নিজে বলছেন। কেন? কারণ তিনি বলছেন যে আমি 131 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম, আর বেহালা পূর্বেও আমি যখন এমএলএ হয়েছি তখনও চিনতাম না, তারপরে আমি চিনেছি। তা আপনি যদি বেহালা পূর্বে সব চিনে থাকেন, তাহলে বেহালা পূর্ব থেকে আবার চলে এলেন কেন? বেহালা পশ্চিমে আপনি চলে এলেন কেন? এটা প্রশ্ন। বেহালা পশ্চিমে আপনি এতদিন ধরে, শোভন চ্যাটার্জি তিনি কাউন্সিলর, মেয়র, বোর্ড চেয়ারম্যান, সবই শোভন চ্যাটার্জি হয়েছেন, আপনি তার সঙ্গে থেকেছেন। ফলে আপনি বেহালার এই যে জায়গাগুলোতে একটু নিম্নবিত্ত মানুষের বসবাস, আপনি সেই অঞ্চলগুলোকে চেনেন না। এটা বেহালার মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন, যে আপনি এত দীর্ঘদিন ধরে শোভন চ্যাটার্জির সঙ্গে থাকলেন, অথচ আপনি বলছেন আমি এই সমস্ত এলাকা চিনিই না। এখন আপনি নতুন করে বেহালা পশ্চিমকে চিনবেন, যে বেহালা পশ্চিমের
আপনি একটি ওয়ার্ডের কাউন্সিলর, 131 নম্বর ওয়ার্ডের আপনি কাউন্সিলর এখনো সিটিং, মানে আপনার পলিটিক্স নিয়ে প্রশ্ন উঠেছে। আর আপনার বিরুদ্ধে মানে একজন মহিলা, উনি, আমি তো মহিলাদের খুবই সম্মান করি, কিন্তু একটা প্রশ্ন বারবার হচ্ছে যে অনেক লোকজন যারা সমাজে, যাদেরকে মানুষ মনে করছেন যে এদের অ্যাক্টিভিটিস ঠিক নয়, আমি সেগুলো পরে আসবো, যখন আমার মূল যখন আসে এই বিষয় সম্পর্কে বলার সময় আসবে আমি তখন বলবো, যাদের মনে হচ্ছে অ্যাক্টিভিটিস ঠিক নয়, মানুষ অপছন্দ করছেন, সমাজ যাদেরকে অপছন্দ করছেন, অনেকে মনে করছেন, আমরা অনেক ছবি টবিও দেখছি, তার আশেপাশে ঘোরাঘুরি করছেন, ফুলের তোড়া নিয়ে তার কাছে পৌঁছে যাচ্ছেন। এগুলোও কিন্তু এই বেহালার মানুষের কাছে প্রশ্ন তৈরি হয়েছে যে একসময় বেহালা ছিল সমাজ বিরোধীদের আখড়া, সেখান থেকে বেহালা অনেকটা পরিবর্তন হচ্ছে। গোলক সেনের মতো লোকজন, তাদেরকে আমরা দেখেছি কিভাবে স্কুলের মধ্যে ভর দুপুরে খুন করে দিয়েছে। এই সমস্ত আমরা ঘটনার পর ঘটনা দেখেছি, বেহালা একটার পর একটা খুন দেখেছি। সেই অবস্থার কি আবার পুনরাবৃত্তি হয়ে যেতে পারে, এই আশঙ্কা কিন্তু বেহালার মানুষের মনের মধ্যে রয়েছে। আর বাকি রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি সেরকম কোনো গুরুত্ব দিচ্ছি না। বেহালা তারা কেউ লোক নয়, বেহালা চেনেনি না, সুতরাং বেহালাই চিনলেন না। এইটা আমাকে মনে হয়েছে যে তাহলে বেহালার মানুষের দাবি মেনে, আমি নিজে থেকে কখনোই সিদ্ধান্ত নিইনি, বেহালার মানুষের দাবি মেনে আমার মনে হয়েছে, তারা আমাকে বলেছেন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন, আপনি দীর্ঘ 20 বছর আমি বেহালাতে রাজনীতি করেছি, বেহালা সবটা আমি জানি, অলি গলি আমি চিনি সকলে, ফলে বেহালার সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমাকে কম বেশি চেনেন। আমার মনে হচ্ছে এই লড়াইটা লড়া দরকার। সবচেয়ে কঠিন লড়াইটা, আপনি ঠিকই বলেছেন শুরুতে, সবচেয়ে কঠিন লড়াইটা লড়তে নেমেছে। তো আপনি যেরকমটা বললেন যে আপনার বড় রাজনৈতিক দলের ব্যাকআপ নেই, উল্টে আবার খানিকটা দেখতে গেলে ব্যাকআপ আছেও। আপনি রেকর্ড ভোটে এখানে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী হিসেবে। না, জয়ী হইনি, আমি রেকর্ড ভোট পেয়েছিলাম। 2000 আমাদের 2015 সালে, যখন বিজেপি বলে কিছু ছিলই না। আচ্ছা, তখন আমি বিজেপির প্রার্থী হিসেবে রেকর্ড ভোট পেয়েছিলেন, যে ভোটটা এখনো পাইনি, এখন বিজেপি টাচ করতে পারি। টাচ তো দূরের কথা, 1/6 আমি যে ভোটটা পেয়েছি তার 1/6 বিজেপি পায়, 6 ভাগের 1 ভাগ পায় আমার ওয়ার্ডে। আচ্ছা, আমি 15 সালে যে ভোটটা পেয়েছিলাম একটা ওয়ার্ডে, 16 সালে বিজেপির এখানকার যিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক, সিনিয়র মানুষ, তিনি ওই আমি একটা ওয়ার্ডে যা ভোট পেয়েছি, গোটা বেহালার 10টা ওয়ার্ডে সে ভোট পাই। এটা দেখি। তাহলে আপনি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেন না? বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ানোর ব্যাপারে বিজেপি তো আমার সাথে এই ব্যাপারে নিয়ে কোনো কথা বলেনি, এটা বিজেপি দলের ব্যাপার। তারপর থেকে বিজেপি দলের থেকেও আমি যে দলের সঙ্গে আমার সেভাবে তো কখনো তার সম্পর্ক ছিল না। আমি মূলত আমার নিজের কাজ নিয়ে ছিলাম, আমার নিজের সাংবাদিকতার কাজের সঙ্গেও আমি যুক্ত রয়েছি, সেই কাজটাই করতাম। ফলে বিজেপির পক্ষ থেকে আমাকে সেভাবে কখনো বলা হয়নি। আর একটা বেহালার মানুষের দাবি মেনে আমি প্রার্থী হয়েছি। রাজনৈতিক দল তারা যদি বলতো নিশ্চয়ই ভেবে দেখতাম কোনো দলের হওয়া যায় কিনা। বিজেপি, সিপিএম, তৃণমূল কোনো দল থেকেই আমাকে বলেনি, শুধু বিজেপি না, অন্য কোনো দল বললেও, সবার যে কোনো দল বললেই ভেবে দেখতাম। তাহলে আপনি বলতে চাইছেন বেহালার মানুষ চাইছেন, বেহালা পশ্চিমের মানুষ আপনাকে চাইছেন, বেহালা পশ্চিমের মানুষ পরিবর্তন চাইছে। পরিবর্তন করার কাণ্ডারি কি হবে, সেই কাণ্ডারি খুঁজছে বেহালার মানুষ। আমি মনে করছি যে এই মুহূর্তে বেহালাকে যে চেনে, বেহালাকে যারা জানে, বেহালার প্রত্যেকটা সমস্যা যে বোঝে, সারা বছর বেহালার মানুষের বিপদে আপদে যে থাকে, আমি এই আজকেও যেমন আছি, 4 এপ্রিলের পরেও থাকবো, 4 মের পরেও আমি থাকবো। বেহালার মানুষের যখন রাতে বিরতে বিপদে, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বেহালার মানুষের বিভিন্ন সহযোগিতা করা, প্রচুর প্রচুর কাজ সারা বছর করি আমি। এখন এই ভোটের জন্য আমি বন্ধ রেখেছি। আমরা মানুষকে এখানে দুর্গাপুজোর শাড়ি দেওয়া থেকে শুরু করে কি কাজ করি না গোটা বেহালা, সেটা আমার চলবে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঐতিহাসিক ভাবে দেখা গেছে যে কোনো নির্দল প্রার্থী যদি জয়লাভ করেছেন, সব ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে তিনি কোনো না কোনো দলকে পরবর্তীকালে সমর্থন করেছেন। আপনার কাছে যদি সেই, আপনি তো পরিবর্তনের কথা আগেই বলে দিয়েছেন, সেই পরিবর্তনটা কোন দলের সঙ্গে হয়ে আপনি আনতে চাইবেন? আমি প্রথম কথা বলে রাখি, আবার এই নির্বাচনী লড়াইয়ে জেতার ক্ষেত্রে প্রথম যেটা লাগবে, বেহালার মানুষের সমর্থন। যে সমর্থনটা আসবে, দল, মত, ধর্ম, বর্ণ, এই 4টে নির্বিশেষে। কোনো দলের লোক আমাকে ভোট দেবে না, দলের ঊর্ধ্বে গিয়ে ভোট দিতে হবে। আমাকে কোনো ধর্ম দেখে ভোট দিলে হবে না, ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমার ভোট দেবে। ফলে আমি বেহালার প্রতিনিধি হিসেবে আমি জয়যুক্ত হওয়ার পর বিধানসভাতে গিয়ে বেহালার যে দাবি, আমি অবাক হয়ে গেছি। এতগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল
বেহালার যে প্রকৃত দাবি, সেই দাবিটা এখনো পর্যন্ত উত্থাপিত করেনি। আমি যেন বলছি না, আমি আমার সংকল্পপত্রে সেটা উত্থাপিত করব। অবাক হয়ে যাচ্ছি, প্রত্যেকে কথা বলছে কিন্তু সেই দাবিগুলো, যেটা বেহালার মানুষের দাবি, সেই দাবিকে উত্থাপিত করতে পারছে না এই রাজনৈতিক দলগুলো, এত বছর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। তার মানে আপনি বলতে চাইছেন যে প্রতিষ্ঠিত দলগুলোর রাজনীতিটা মূলত একটা বৃহত্তর ক্ষেত্র কেন্দ্রিক, আর আপনার রাজনীতিটা কিন্তু বেহালা পশ্চিম কেন্দ্রিক। একদম। আমি জানি না ওদের বৃহত্তর কতটা, কতটা ক্ষুদ্রতর, কতটা সংকীর্ণ স্বার্থে কে রাজনীতি করে, আমি সে তার মধ্যে ঢুকবো না। আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো বিষয় নেই। আমার বিষয় হচ্ছে বেহালার ডেভেলপমেন্ট। আমার বিষয় হচ্ছে বেহালার ডেভেলপমেন্টের জন্য বেহালায় যে পরিস্থিতি আছে তার পরিবর্তন ঘটাতে হবে। তার কেউ একজন দায়িত্ব নিই। অনেককেই আমিও বলেছি, অনেককেই আমরা বলেছি আপনারা দায়িত্ব নিন, আপনি দায়িত্ব নিন, আমরা সঙ্গে আছি। কিন্তু হয়তো সাহসটার ক্ষেত্রে সকলে সেই সাহসটা দেখায়নি। শেষ পর্যন্ত সকলে মিলে বলেছেন তুমি দাঁড়াও, আমরা সেই সহযোগিতা করছি, সেইটুকু সাহস আমি দেখিয়েছি। আর বাকিটা হচ্ছে বেহালার মানুষ, তারা জনতা জনার্দন, তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পর বেহালার মানুষ আমার হাতে দায়িত্ব দিলেন। বেহালার ডেভেলপমেন্টই আমার কাছে হচ্ছে অগ্রাধিকার, এর বাইরে অন্য কোনো কথা নেই। আচ্ছা, আপনি বারবার সাহসের কথা বলছেন, মানে এখানে বলতে চাইছেন যে শাসক দলের বিরুদ্ধে দাঁড়ালে সাহসের প্রয়োজন হয়? ভয়ঙ্কর, ভয়ঙ্কর সাহসের প্রয়োজন। এই যে গতকাল আমি ফেসবুক লাইভে আমি যে কথাগুলো বলেছি, এখানে শাসক দলের সঙ্গে যুক্ত থাকা যে সমাজ বিরোধীদের কথা আমি বলেছি, তারপর তো বহু লোক আমাকে খুব বলেছেন আপনি এই ধরনের কথা বলছেন, আপনি খুব সাবধানে, আপনি তো নির্দল, আপনার তো দলের লোকজনও থাকবে না। আমি বললাম বেহালার মানুষ আছেন, বেহালার মানুষ আমাকে চেনেন, সুতরাং আমার ভয়টা যদি এটাই আমি অচেনা হতাম তাহলে আলাদা প্রশ্ন ছিল। বেহালার মানুষ আমাকে জানেন, তারাই আমাকে রক্ষা করবে। দল শেষ পর্যন্ত রক্ষা করে না। 21 সালে বিজেপি হারার পর বহু বিজেপির কর্মী ঘর বাড়ি ভাঙচুর হয়ে গেছে, আগুন লাগিয়েছে, কেউ বাঁচাতে আসে। শুধু দল থাকলেই রক্ষা করবে এমনটা নয়, মানুষ থাকলে আপনি রক্ষা পাবেন। তার মানে বলছেন পুলিশের ভরসা নেই? না না, আমি একদমই কোনো পুলিশে ভরসা করছি না। আমার এরপর কোনো আস্থাই নেই, পুলিশের উপর কোনো আস্থাই নেই। নির্বাচন কমিশন যে আশা দেখাচ্ছে, আশার আলো কতটা সত্যি বাস্তবায়িত হয় সেটা তো দেখতে পাবো। পশ্চিমবাংলায় এমন একটা পরিস্থিতি যাতে তৈরি করা যায়, আমি সেটা দাবি রাখবো, যেখানে একজন প্রার্থী সে যদি 4টে লোকেরও সমর্থন নিয়ে প্রার্থী হয়, বা তার পেছনে যদি 4টে লোকেরও সমর্থন থাকে, সেও যেন নিরাপদে তার ভোটের প্রচারটা করতে পারে, তাকেও যেন কেউ বাধা না দেয়। এইরকম সেটা যেদিন এনশিওর করতে পারবে, সেদিন বুঝবো পশ্চিমবাংলা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক পরিকাঠামোতে সেটাই হওয়া উচিত। এবং গণতান্ত্রিক পরিকাঠামোতে যে ভোটের কথা যদি আপনি বলেন, তাহলে আরো একটা জিনিস হওয়া উচিত, বা সাধারণত হতে দেখা যায়, সেটা হচ্ছে যদি আপনি পরিচিত মুখ হন এবং এলাকার মানুষ আপনাকে যথেষ্ট ভালোভাবে চেনে, তাহলে আপনি প্রকারান্তরে যদি পরিবর্তনের ব্যাপারটাই যদি বলে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেকটা যদি ভোট কেটে নেন, সেক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে আপনিও অন্তরায় হয়ে যাবেন। না, এইটা একটা ভুল তথ্য যারা দিচ্ছে, তারা ভুল তথ্য দিচ্ছে। কেন বলছি? পরিবর্তনের পক্ষে শুধু বিজেপির কিছু লোক তা নয়, তৃণমূলের বিরাট অংশ পরিবর্তনের পক্ষে, কিন্তু তারা বিজেপিকে ভোটটা দেবে না, তার পেছনে কারণ আছে। আমি সেটা বেহালাত দেখি বলছি। পরিবর্তনের পক্ষে সিপিএম এর চলে যাওয়ার পর সিপিএম এর যে এখনো পর্যন্ত 25-30 হাজারের মতো ভোট পড়ে আছে, এরও একটা বড় অংশ পরিবর্তনের পক্ষে, কিন্তু তারা কিছুতেই পদ্মফুলে ভোটটা দেবে না, কিছুতেই পরিবর্তনের পক্ষে ভোট দেবে। এখানে বিজেপির নিজস্ব যে ভোটটা, সেই ভোটটা 25,000 থেকে 30,000 বিজেপির যে কোনো প্রার্থী দাঁড়ালে পাবে। বিজেপি এখানে প্রায় 60,000-এর মতো ভোট পায় অ্যাভারেজ, আমি প্রত্যেকটা নির্বাচনের কথা বলছি। 60,000-এর মতো ভোট পায়, 30,000 ফ্লোটিং ভোট রয়েছে। এই যে ভোটটা ভাগ হয়ে রয়েছে, এখানে যদি আপনাকে প্রার্থী হিসেবে জিততে হয়, তাহলে জিততে গেলে 1 লক্ষের উপর ভোট আপনাকে পেতে হবে, এনশিওর করতে হবে, তবে আপনি জিততে পারবেন, আদারওয়াইজ জিতবেন না। এখানে এসআইআর এর পরেও যা ভোট আছে, আর 44,000 মুসলিম ভোট। এই মুসলিম ভোটটাকে বাদ দিয়ে আপনি বিজেপি শুরু করলেন, তৃণমূল কংগ্রেস শুরু করবে 44,000 প্লাস দিয়ে, আর আপনি শুরু করছেন 44,000 মাইনাস দিয়ে। ফলে বিজেপির এখানে জেতাটা খুবই কঠিন কাজ। যে কারণে এখানে এমন একজন প্রার্থীর দরকার, এটা বেহালার মানুষের দাবি, আমি সেটার সঙ্গে কনভিন্স হয়েছি বলি। আপনি যে বললেন না পরিচিতি দিয়ে ভোট হয়, আমাকে অনেক লোক চেনেন, তারা আমাকে ভোট দেবে এরকম করবেন, কখনোই হয় না। আমি যে বক্তব্যটা, যে ন্যারেটিভটা সেট করছি, সেই ন্যারেটিভটা মানুষের কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, লজিক্যাল মনে হচ্ছে কিনা। যদি মনে করে যে ঠিক লজিক্যাল, তবেই ভোট দেবে, আদারওয়াইজ দেবে না। মানুষ সেই ন্যারেটিভের উপরই ভোট দেবে। আমার মনে হয়েছে যে বেহালাতে তৃণমূলের যে বিরাট বিক্ষুব্ধ ভোট, এই ভোটটা যদি আমার কাছে আসে, মুসলিমদের বড় ভোট যেটা আমার পক্ষে আসা সম্ভব, সেটা যদি আমি পেতে পারি, সিপিএম এর একটা বড় ভোট যদি আমি পাই, আর বিজেপির 30-35 হাজার ভোট বাদ দিয়ে, বিজেপি যেটা পাবে সেটা বাদ দিয়ে যদি বাকি ভোটটা আমার পক্ষে আসে, তাহলে এখানে সিট
মমতা চ্যাটার্জি পরাস্ত হচ্ছে, মমতা চ্যাটার্জি জিততে পারে না। এটা জেতা, এই জেতাটা সম্ভব, সেইটাকে এনশিওর করতে হবে। কঠিন কাজ, আমি আগেও বলেছি, শুরুতেও বলেছি, কঠিন কাজ। কিন্তু সেই কঠিন কাজটা, কঠিন চ্যালেঞ্জটা আমি নিয়েছি, রাস্তায় নেমেই আমি চ্যালেঞ্জটা মোকাবিলা করবো। সুতরাং এটা জেতা যায়। এটা যারা বলছে ভোট দাও, উল্টে আমি যেটা আবেদন করছি আপনাদের মারফত আমি জানিয়ে রাখি, আজকে আমরা শ্রমিক ভট্টাচার্যকে মেইল করছি আমার তরফ থেকে। সেই মেইল করে আমি এটা জানাচ্ছি, ওনার কাছে অনুরোধ করব যে বেহালার মানুষের দাবি এটা, যে আপনারা প্রার্থীটা উইথড্র করে নিন বিজেপি, যাতে ভোটটা ভাগ না হয়। আপনারা প্রার্থী উইথড্র করে আমাকে সমর্থন দিন। 293টা কেন্দ্রে আপনারা লড়াই করুন, একটা কেন্দ্রে আমি লড়াই করি। বেহালার মানুষেরই এটা দাবি। জয় হলে বেহালার প্রার্থী জয়যুক্ত হবে। জয়যুক্ত হওয়ার পর আমরা পরিবর্তনের সপক্ষেই লড়াই করব। আমরা এই বার্তাটা দেবো। আপনি বললেন যে 44,000 ক্লাস নিয়ে শুরু করেছিল, মানে ধরুন আমাদের বর্তমানে যে ইস্যুগুলো নিয়ে সব থেকে বেশি মানুষ সোচ্চার হচ্ছেন, নারী নিরাপত্তা তো আছেই, তার সঙ্গে সব থেকে বড় কর্মসংস্থান। তো অনেক শিক্ষিত মুসলমান যুবকও আছে যারা চাকরি পাননি বা পেয়েছেন, বা রাস্তায় পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন, সেটা আমরা দেখেছি। তো আপনি বলতে চাইছেন মুসলিম নির্বিশেষেই কি তারা তৃণমূলে ভোট দেবে? আজকে আমি সকালবেলার রিপোর্ট বলছি, মুসলিমদের কাছে নির্দেশ আছে, জনতা উন্নয়ন পার্টি কে ভোট নয়, মিমকে ভোট নয়, বামেদের ভোট নয়, অন্য যত আছে কাউকে ভোট নয়, সব ভোট তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আমি এই অঞ্চলের একটা সবকিছু আমার কাছে এসছে, আমি ডকুমেন্টস আছে, পরে প্রমাণ করবো। একজন প্রার্থী, তিনি মুসলিম এলাকায় শুনলাম, প্রার্থী তিনি এখনো হননি, হবেন, যখন হবেন তখন ওটা আরো সুবিধা হবে তাকে। তিনি মুসলিম এলাকার ক্লাবগুলোকে খাম দিয়েছে। খামের মধ্যে যা শুনলাম কিছু টাকা পয়সা নাকি তিনি বিলি করেছে। এটা কি শাসক দলের তরফ থেকে? আমি এখন সেটা বলছি না, পরে জানি। একজন তিনি বিলি করেছে, এবং যাকে বিলি করতে দিয়েছিলেন 10,000 করে খামে ছিল, 7,000 করে ক্লাবের কাছে গেছে, 3,000 কাটমানি হয়ে গেছে। এটাও আমরা আছে, আমাদের সব ছবি, তথ্য, প্রমাণ সবই আমার কাছে আছে। এখানেও কাটমানি। আমরা সেটাও মাথায় রেখেছি। তো মুসলিম অঞ্চলে আপনি যেটা বললেন, শিক্ষিত মুসলিমদের মধ্যেও এখনো পর্যন্ত ব্লক ভোট করার প্রবণতা আমি দেখতে পাচ্ছি। আমি নিজেও আর প্রচন্ড ভীতি। আমি নিজে মুসলিমদের সঙ্গে কথা বলেছি, মিটিং করেছি। তারা আজকে বিকেল থেকে আমার হয়ে প্রচারে নামবে। আমার হয়ে প্রচার মানে একটু লিফলেট বিলি করা, এই কাজটাই করছে। গতকাল বিকেলে তারা এতটাই প্যানিক যে তারা বলছে দাদা আমরা নামতে পারবো। আমরা আরো কিছু লোকের কথা বলছি, তাদেরকে তুমি একটু নাও, আমাদের নামালে অসুবিধা আছে। অর্থাৎ আমি বুঝলাম যাদেরকে কথা বললাম তারা ভয় পেয়ে গেছে। এটা বলতে মারাত্মক। তৃণমূলের মুসলিমদের মধ্যে ভয় দুটো, এক হচ্ছে তৃণমূলকে যদি বিরোধিতা করি, তাহলে যদি মার খাই, তাহলে বিজেপি তো আসবেই না আমাদের বাঁচাতে, তৃণমূল আসবে না, সিপিএম এর কিছু করার ক্ষমতা নেই, তাহলে আমরা মাঝখান দিয়ে সব জায়গা থেকে পেটে নিতে হবে। এই ভয়টা ওদের মধ্যে কাজ করছে। আচ্ছা, আর বেহালায় আমি সেই আশ্বস্ত দিয়েছি, ওদেরকে আশ্বাস দিচ্ছি, আমি আপনাদের মাধ্যমে আশ্বাস দিচ্ছি যে বেহালাতে মুসলিমদের গায়ে হাত পড়লে, যদি অকারণে কোনো মুসলিমের, আমার রাজ্যের, আমার দেশের, যারা দেশের মুসলিম, আমাদের এখানকার যারা ভোটার, যারা ভারতীয় নাগরিক, তাদের গায়ে হাত পড়লে সবার আগে আমাকে পাবে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবার আগে আমি গিয়ে দাঁড়াবো তাদের সাথে। আচ্ছা, সাম্প্রতিক অতীতে যত বিধানসভা ভোট আমরা দেখেছি, তো সেখানে সোশ্যাল মিডিয়া অনেক পরিচিত মুখ তারা কিন্তু প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। মানুষ তাদের সভাতে গেছেন, তাদের দেখার জন্য গেছেন, তাদের সঙ্গে কথা বলার জন্য গেছেন, কিন্তু ভোট বাক্সে গিয়ে সেটা রিফ্লেক্ট করে না। আপনার ক্ষেত্রেও কি সেটাই হওয়ার সম্ভাবনা? প্রথম কথা বলি, শুনুন, আমি কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট নই। আমাকে সোশ্যাল মিডিয়ার দৌলতে বেহালার মানুষ চেনেন না, এটা আমি প্রথম ক্লিয়ার করে দিতে চাই। সোশ্যাল মিডিয়া যখন এসছে তার আগে 15 বছর বেহালায় আমার রাজনীতি করা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বেহালার লোক আমায় চেনে, বরঞ্চ বহু বেহালার লোক জানেই না যে আমি একজন এরকম একটা, যারা আমাকে চেনেন তারা হয়তো আমার চ্যানেল সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা জানেই না। এরকম বহু লোক আছে তারা আমাকে চেনে। সোশ্যাল মিডিয়ার লোকজন হাওয়াতে চলে, তারা মনে করে বোধহয় ওই ফেসবুকে আমি ডায়ালগ দিলাম তাতেই কাজ হয়ে যাবে। নো, এরকম অনেকে দাঁড়িয়েছে, এবারেও দেখবেন, যারা মনে করছেন সোশ্যাল মিডিয়াতে ভাষণ দিয়ে আর ওই কিছু চ্যানেলে গিয়ে গরমাগরম কথা বলেই বাজার জিতে, আপনাকে মাটিতে থেকে কাজ করতে হবে। আমি বেহালার প্রত্যেকটা পাড়ায় আমার একটা করে লোক আছে। আমি বেহালার বর্ডার, আমি তো বলছি যারা প্রার্থী হয়েছে তারা বলতে পারবে না যে বেহালা পশ্চিমের, বেহালা পূর্বে 2টো ওয়ার্ড আছে, ওই 2টো ওয়ার্ডের বর্ডার বলে দিই। যারা প্রার্থী হয়েছে প্রত্যেককে জিজ্ঞেস করবো, আমি বাদে প্রত্যেকটা দলের প্রার্থীকে বলবো। সিপিএম এর নিয়াদা বলতে পারে, কিছুটা বলে দেবে, তাও পুরোটা বলবে কিনা আই ডাউট, কিন্তু বাকি প্রত্যেককে চ্যালেঞ্জ করবো তারা বেহালার বর্ডার বলে দিই। বেহালা পশ্চিমের এমন এমন এলাকা আছে না, 3টে বিধানসভা একসঙ্গে বেহালা পশ্চিমের এমন জায়গা আছে,
3টে বিধানসভা আছে সেখানে মার্চ করে গেছে, এমন জায়গা আছে। ফলে আমি সব জানি। আমার কাছে যে সোশ্যাল মিডিয়া তো আমার আমার পরিচিতিটা হয়তো কিছুটা বাড়াতে পারে, কিন্তু ওইটা আমার কাছে কোনো বিষয়ই নয়। আমার বিষয় হচ্ছে মানুষ, রাস্তায় নামা, পথে নামা। আমি সারা বছর, আপনি শুধু সোশ্যাল মিডিয়া আমায় দেখবেন না, সারা বছর আমি গঙ্গাসাগর মেলায় আমি 7 দিন ধরে ওখানকার লোককে খিচুড়ি খাইয়েছি, টানা থেকেছি, ওখানে থেকে খাইয়েছি, প্রায় 35,000 লোককে আমরা খিচুড়ি খাইয়েছি। ওটা কি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে নাকি কেউ, না কোন চ্যানেল আমাকে দেখিয়েছে? আমরা বেহালাতে প্রচুর কাজ করি, সারা বছর ধরে করি। এগুলো কোনো টিভি চ্যানেল থাকলে কেউ কেউ দেখিও না, আমরা কেউ দেখানোর দরকার নেই। কাজ করছি মানুষের মধ্যে, মানুষ মূল্যায়ন করবে। ওটার সঙ্গে আমাকে কেউ মেলাবেন না, আমি কোনো সোশ্যাল মিডিয়ার লোকই নই, বরঞ্চ আমি সোশ্যাল একদম। আপনি সোশ্যাল লোক, কিন্তু সোশ্যাল মিডিয়া একদমই নয়, আমি সোশ্যাল মিডিয়ার লোকই নয়, মানুষের মধ্যে থাকি। আচ্ছা, বেহালা নিয়ে একটা একটু মজাদার কথা আছে, যে বেহালা মানে ভায়োলিন, আর ভায়োলিন আর বেহালার মধ্যে পার্থক্যটা কি? এটা বলে যে ভায়োলিনে জল জমে না, আর বেহালায় জল জমে। আপনি এটা নিয়ে কি বলবেন? এটার কারণটা কি? মানে এটা দীর্ঘদিন ধরে এই যন্ত্রণাটা কেন? এর প্রথম কারণ হচ্ছে বেহালায় আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের কাজ অপরিকল্পিত ভাবে হচ্ছে। এটার জন্য দায়ী কলকাতা কর্পোরেশন এবং আমাদের বেহালার নেতৃত্ব যারা দিয়েছেন, এর আগেও দিয়েছেন, তারাও কেড়ে আনতে পারেনি। বেহালা বরাবর ডিপ্রাইভড। সিপিএম এর জামানাতেও বেহালার প্রতি নজর দেওয়া হয়নি। বেহালাতে সিপিএম এর জামানাতেও রবীন্দ্র মুখার্জিকে পরিবহন মন্ত্রী করার পর বেহালাতে আর সিপিএম ফিরেও তাকায়নি। কোনো ভালো নেতৃত্ব কাউকে গুরুত্বই দেওয়া হয়নি বেহালাতে। তৃণমূলের ক্ষেত্রে ক্ষমতা এসছেন পার্থ চ্যাটার্জি, তিনি থেকেছেন। পার্থ চ্যাটার্জি আমাদের বেহালার লোক, উনি নাকতলার, কিন্তু যাই হোক বেহালার মানুষ তাকে গ্রহণ করে নিয়েছিল ক্রাইসিস, তৃণমূলের ক্রাইসিস পিরিয়ডে তিনি এসেছিলেন। ফলে সেইখান থেকে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বেহালায় পার্থ চ্যাটার্জির একটা গ্রহণযোগ্যতা আছে, আমি এটা অস্বীকার করবো। এখনো আছে? এখন আছে, একটা অংশের মানুষের মধ্যে ওনার প্রভাব আছে, তৃণমূল কংগ্রেস একটা বড় অংশের মধ্যে ওনার প্রভাব আছে। মানে আপনি বলতে চাইছেন এই যে ফ্ল্যাটের কোটি কোটি টাকা কিছু না, তৃণমূল কংগ্রেসের লোকেদের মধ্যে এর মধ্যে খুব একটা প্রভাব হয় না। তৃণমূল কংগ্রেসের, মানে আপনি বলতে চাইছেন যারা তৃণমূল করে তাদের মধ্যে দুর্নীতির সঙ্গে তাদের কোনো প্রভাব নেই? তারা দুর্নীতিকে কোনো ইস্যু বলে মনে করে বলে আমার অন্তত মনে হয় না। মানে তারা প্রত্যেকেই কি দুর্নীতিগ্রস্ত? আপনি বলতে পারেন যে টু সাম এক্সটেন্ট প্রায় সকলেই, মানে একদম সর্বোচ্চ স্তরে আপনি যদি দেখেন সেই বিষয়ে, তো আপনার সঙ্গে একমত হওয়ার সঙ্গে আমার অন্য কোনো পথই একমত হতেই হবে। ফলে সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এই লড়াইটা দেখুন, আমার লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যাকে প্রার্থী করেছেন তার বিরুদ্ধে লড়াই। কারণ তিনি, মানে তৃণমূল কংগ্রেসের দল আর তার ব্যক্তি, দুটোই আমার লড়াই। কারণ ব্যক্তি হিসেবে তিনি বেহালাকে কখনোই প্রতিনিধিত্ব করার যোগ্য বলে আমি মনে করি না। তিনি বেহালাকে প্রতিনিধিত্ব করার যোগ্য না। ফলে সেখান থেকে আমার লড়াই শুরু হচ্ছে। আমার লড়াইটা ঠিক এই জায়গা থেকে আমি স্টার্ট করছি। দেখা যাক বেহালার মানুষ কি করে। আমি তো খুব আশাবাদী, প্রচন্ড আশাবাদী। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়ের যে সাম্প্রতিক বিগত যে ইতিহাসটাকে আমরা মানে ধরে যদি নিতে পারি, তাহলে সেটা আপনাকে কি এক্সট্রা কোনো মাইলেজ দেবে ভোটে? মাইলেজ বলতে, পার্থ চ্যাটার্জি বেহালার মানুষের কাছে তার একটা যে ছবি ছিল, যে ছবিটাকে ব্যবহার করেই তৃণমূল জিতেছে, এটা কিন্তু অস্বীকার করবেন না। মমতা ব্যানার্জিকে তখন কেউ ভোট দেয়। পার্থ চট্টোপাধ্যায় 2001 সালে এবার নইলে নেভার মমতা স্লোগান দিল, তারপর তো হেরে গেল তৃণমূল। আর পার্থ চ্যাটার্জি 2001 সালে এখানে জিতলো। নির্মল মুখার্জি সিপিএম এর দাপুটে নেতা, নির্মল মুখার্জিকে দুবারের বিধায়ক ছিলেন, হারলেন। এই যে পরাজিত হওয়ার পর পার্থ চ্যাটার্জি এলেন, তার যে একটা গ্রহণযোগ্যতা, একজন বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ, পার্থদা মানুষের সঙ্গে দলমত নির্বিশেষে বহু মানুষের সঙ্গে খুব অ্যাক্সেস দিতেন। এটা নয় পার্থদা কাউকে অ্যাক্সেস দিতেন, এটা দেখেছি আমি সাংবাদিক হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি বহু সময়, দেখেছি ওনার কাছে অ্যাক্সেস পাওয়া যায়, সেটা ছিল। ওই অ্যাক্সেস পাওয়ার কারণেও কিছু মানুষের প্রতি ওনার ভালোবাসা আছে, এটা কিন্তু অস্বীকার করলে হবে না। যে ওই যে অ্যাক্সেসটা পেত, অনেকের কাছে অ্যাক্সেসই পায় না লিডাররা। আমি আপনাকে বলছি, যিনি তৃণমূল কংগ্রেসের এখন যিনি প্রার্থী আছেন, তার একটা বৃত্ত আছে, ওই বৃত্ত ভেঙে কেউ তৃণমূলের লোকেরা যেতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যদি জিততে পারে। মানে তারা বলছেন ওনার জনসংযোগ সেই অর্থে কিছুই নেই, কিছু নেই, নাথিং। তৃণমূল জেনে শুনে এরকম সেম সাইড বলতে তৃণমূলের এখানে তৃণমূল ভালো বলতে পারবে। তো আমার যেটা মনে হচ্ছে, ওদের নিজেদের মধ্যে হয়তো কোনো দ্বন্দ্ব আছে, সমস্যা আছে, প্রার্থী নিয়ে হয়তো কোনো মত পার্থক্য আছে। সেই কারণেই এমন একজনকে প্রার্থী করার কথা ভাবলেন ওনারা, যে যাতে কেউ, সবারই মনে হয় যে না ঠিক আছে, আমি হতে পারিনি, ও তো হয়েছে, ঠিক আছে, এরকম একটা ভাব থেকে হয়তো তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু যাকে চুজ করেছে তিনি একদম মানে ভুল চয়েস। আর অভিষেক ব্যানার্জির সঙ্গে বোধ হয় ওনাদের সম্পর্ক ভালো, সেই কারণে হতে পারে। আর দুলাল দাসের প্রভাব আছে, কাজ করে।
দুলাল দাস সেখানে দীর্ঘদিন তৃণমূল করছে, এখানেও হতে পারে। আমি ঠিক জানি না তৃণমূলের ভেতরের ব্যাপারটা, আমি অতটা জানি না, এটা হচ্ছে না। তো আপনি নির্দল প্রার্থী হওয়ার যে অসুবিধা সেটা খুব ভালোভাবেই জানেন। তো তারপরে আপনি বেহালা পশ্চিমটা একদম ছোট কেন্দ্র নয়, অনেকটা বড় জায়গা, 10টা ওয়ার্ড। 10টা ওয়ার্ড। তো 10টা ওয়ার্ডে আপনি মানে আপনি কি মনে করছেন, আপনি কতটা জায়গা কভার করতে পারবেন, কত মানুষের সঙ্গে আপনার মানে ইন্টারাকশন করতে পুরো জায়গায় কভার। আমাদের লিফলেট বিলির কাজ চলছে, গতকাল থেকে ফুল ফ্লেজে স্টার্ট হয়েছে। বেহালার বহু মানুষ জেনে গেছেন ইতিমধ্যে, আরো জানবেন। আজকেও লিফলেট হবে, এখন চলবে, 50-60 হাজার লিফলেট বিলি হবে। হোর্ডিং লেগে গেছে, আরো হোর্ডিং লাগছে। আমার পোস্টার লাগবে, গোটা বেহালার 10টা ওয়ার্ডে 10,000 করে 1 লাখ পোস্টার আমরা লাগাবো। আমি নিজে 1 তারিখ থেকে 27 তারিখ এই নমিনেশন জমা দেওয়ার টাইমটুকু, আর যেদিন সবাইকে নিয়ে যেতে হবে 17 প্রফেসর, ওইটুকু, ওই টাইমটা বাদ দিলে বাকি 27 দিন 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, যতক্ষণ মানুষ চাইবেন, যতক্ষণ সুযোগ থাকবে, আমি বেহালার প্রত্যেকটা অলি গলি ঘুরে বেড়াতে। আমাকে কেউ চেনাতে হবে না, যে একটা লোক না থাকলে আমাকে চেনা, মানে যেটা রত্না চ্যাটার্জি বলছিলেন সেদিনকে, ওনার একটা কোথায় দেখছিলাম ইন্টারভিউতে, বলছে আমি জিজ্ঞেস করছিলাম বাচ্চুবাগকে এই রাস্তাটার নাম কি, ওটা কি, ওটা কি জিজ্ঞেস করছে, বললেন বাচ্চুবাগ মানে 126-126-এর কাউন্সিলর, তাকে উনি জিজ্ঞেস করছেন, সেটাও শুনলাম। তো আমাকে এরকম কাউকে লাগবে না, এই রাস্তার নাম কি, এটা কি, বা ওই যে পাড়াচ্ছি কাউকে কেউ চেনে না, সবাই আমাকে চেনে, শুধু এটা জানতো না যে আমি প্রার্থী হয়েছি। সেই জন্য প্রার্থীটা হয়েছে এটা আগে লোককে জানিয়েছি, তারপরে আমি নামবো। আমি আগে না জানিয়ে নামবো না, গোটা বেহালার লোক জেনে যাবে যে নির্দল প্রার্থী হিসেবে স্বপন দাস কন্টেস্ট করছেন, তারপরে আমি রাস্তায় নামবো, তবেই লোকে আমার কথাটা শুনবে। কেউ জানলো না আমি হঠাৎ করে মাইক নিয়ে বেরিয়ে পড়লাম, কি হবে, লোকের কাছে কোনো গুরুত্বই তৈরি হবে না। তাই আগে আমি প্রচারটা করছি, আমার পুরো টিম সকাল থেকে নেমে প্রচার করছে, ডায়মন্ড হারবার রোড জুড়ে সমস্ত অঞ্চলগুলোতে চলছে। এখনো আমি মনে করছি আমরা 20% জায়গায় রিচ করছি, আরো 80% জায়গায় আমাদের খালি আছে, রিচ করে যাবো, আরো 8-10 দিনের মধ্যে রিচ করে যাবো। তার থেকে আমি 1 তারিখ থেকে আমি নেমে ততক্ষণ অনেক লোক জেনে। আচ্ছা, আরো একটা বিষয় যেটা ভোটে যারা দাঁড়ান তাই প্রার্থীদের সম্পর্কে বলা হয়, যেটা হচ্ছে তারা ঠিক ভোটের সময় ওই মেঝেতে বসে খান, আর কি বলবো, ডাক্তার বাড়িতে ঢুকে পড়েন, কারো আমরা সাম্প্রতিকভাবে দেখতেও পাচ্ছি কারো দাড়ি কেটে দিচ্ছেন, কারো মশলা বেটে দিচ্ছেন। আপনার কি মনে হয় না এগুলো হাস্যকর? তারপর অনেকে ডায়েটিশিয়ান হয়ে যান, আবার কোনটা কি খাওয়া, বিশেষ করে তৃণমূলের একই অবস্থা, তৃণমূলের লোকগুলো এরকম করছে, যাদের রাজনীতি নেই, রাজনীতির বাইরের লোকজন এই সমস্ত কাজ করবে। দেখুন, আমি হচ্ছে হার্ডকোর পলিটিক্সের লোক, রাজনীতির লোক, সাংবাদিকতা করি সেটা একটা আমার আলাদা নেই, কিন্তু আমি হার্ডকোর পলিটিক্সের লোক। আমাকে কি কারো বাসন মাজতে হবে না, আমি আমার কথা দিয়ে আমি মানুষকে বলবো আমি কেন কাজ করতে চাই, কি করতে চাই, আপনি কেন আমায় সমর্থন দেবেন। আমার বক্তব্যে যদি উনি সমর্থন করেন তবেই আমায় ভোট দেবেন। আমি আগেই বলেছি, আমাকে চিনলেই ভোট দেবে না। বেহালার বহু লোক, যত লোক আমায় চেনে তত লোক ভোট দিলে তো আমি এমনি 40,000 ভোট, 40,000 ভোটকে আমি এমনি পেয়ে যাবো। কখনো চেনা দিয়ে ভোট হয় না, ভোট হয় মানুষ যদি আপনাকে বিশ্বাস করে, আপনি বাটনা বেটে দিয়েই ভোট দেবেন। ফালতু এই সমস্ত এই লোকজন এগুলো করে বেড়াচ্ছে, একটু হাস্যস্কর ব্যাপার। আসলে এরা পরাজিত হবে, যেগুলো করছে না, এরা কেউ পলিটিক্যাল এলিমেন্টই না। আর বিধায়ক বুঝতে পারবে, আর বুঝুন, একটা বিধায়ক মেটেরিয়াল হতে হবে, তো এগুলো বিধায়ক মেটেরিয়ালই নয়। বিধায়ক মেটেরিয়াল থাকলে কেউ কারোর বাড়ি থেকে বাটনা বাটায় না, এগুলো বিধায়ক মেটেরিয়ালই নয়। এগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, হয় এখন অনেক ক্ষেত্রে হয়, করেছে যা করেছে, যা যা ইচ্ছে করবে, যে যেরকম পারে করবে। আমি রাজনীতির লোক, আমি রাজনীতির কথা বলবো। আমি একটা সাম্প্রতিক নয়, একটু ধরুন কয়েক মাস আগে আর কি, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চদারি বলেছিলেন যে দরকার হলে আপনারা মাথায় ইট বয়ে নিয়ে যাবেন। মানে তারা কি সেই মোটামুটি সেই একটা কাছাকাছি জিনিসে করার চেষ্টা করছেন বলে আপনি মনে করছেন? দেখুন, মমতার গিমিকের রাজনীতি করে। আপনাদের মনে থাকবে কিনা জানি না, মমতা ব্যানার্জি যখন সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিল যাদবপুরে, তখন যাদবপুর আমাদের বেহালাতে মমতা ব্যানার্জি খালি পায়ে হেঁটেছিল ভোট প্রচারে এসে। আর লোক তো আবেগে গদগদ, মেয়েটা দেখো কিভাবে খালি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কি না কাজ করবে, কি কাজ করেছে তো এখন কালীঘাটে গেলেই বুঝে যাবে। হরিশ মুখার্জি আর কালীঘাট রোডেও গেলেই দেখতে পাওয়া যাবে কি কাজ করেছে, কার কাজ হয়েছে, সেটা পরে দেখা যাবে, সেটা ভোট প্রচারে আমি বলবো, সেটা তো এখন বিষয় না। কি না কাজ করবে, এই আবেগের ঢেউতে সোমনাথ চ্যাটার্জির মতো তখন দাপুটে এবং সিপিএম এর তখন ভরা যাওয়া না, মমতা ব্যানার্জি হারিয়ে, মমতা ব্যানার্জি উল্টা মাথায়। মমতা ব্যানার্জি সারা জীবন আজ পর্যন্ত গিমিকের রাজনীতিতেই তিনি বিশ্বাস করেন। গতবারে তিনি ঠ্যাঙে প্লাস্টার করেন, এবারে কি জানি না কি করবেন, তো কি শেষ পর্যন্ত কি করবে, কিন্তু এইটা উনি করেন।
ফলে উনি গিমিক রাজনীতি দিয়ে যেহেতু তিনি সাকসেস পেয়েছেন, ফলে উনি মনে করেন দলের লোকেরা তাই করুন, তাতেই সাকসেস পাবে। উনি সেটি সে কারণে হয়তো ওনার দলের লোক থেকে, আর ওনার অনুপ্রেরণাতেই তো দল চলে। ফলে ওনার অনুপ্রাণিত কথা যারা উনি যেভাবে চলেছেন সেভাবে চলুন। উনি সেই বেদের মেয়ে জ্যোৎস্না বলেছিল, ওকে মারা গেছেন প্রয়াত নেতা, তিনি বলেছিলেন বেদের মেয়ে জ্যোৎস্না। তারপরে ওই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন, আমি এই যাবো বলে কিছুই না, কালো শাল ঝুলিয়ে ফলস গলায় দড়ি। এখনো অনেকে বলেন গলায় দড়ি দিয়ে ঝুলে যাবো, আমায় প্রমাণ করতে পারলে সব হয়। ওই সবই আর কি অনুপ্রাণিত, ওখান থেকে হতেই পারে, কোনো অসুবিধা। শেষ প্রশ্ন, মানে বলতে পারেন এটা অলমোস্ট আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। শেষ প্রশ্ন হিসাবে আপনাকে মোটামুটি এটা ধরুন প্রায় সব সংবাদ পত্র বলতে পারেন বা ডিজিটাল মিডিয়া বলুন বা অডিও ভিজুয়াল মিডিয়া বলুন, এখন সকলে লাস্ট এই প্রশ্নটাই করে প্রার্থীকে, আমি হচ্ছে চর্বিত চক্র। আপনি জেতার বিষয়ে কতটা আশা করেন? দেখুন, আমি জেতার বিষয়ে আপনাকে এটুকু বলতে পারি, মানুষের কাছে গিয়ে যেটুকু বুঝেছি এখনো পর্যন্ত, আমি যেটা ভেবেছি বা যেটা বুঝছি বা আমরা যেটা বুঝে নেমেছি, সেইটাকে মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি, জয় নিশ্চিত। পৌঁছে দেওয়ার কাজটাই হচ্ছে কঠিন। এই যে মানুষ আর আমি, এই আমার কথাটা মানুষের কাছে পৌঁছলোই না, সে লোকটা জানলোই না যে আমি কি কেন নেমেছি, সে আমাকে একটা অন্য নির্দলের মতো করে ভাবছে, তাহলে তো হবে না। আমি যে সেই নির্দল নই, এইটা যে মানুষদের কাছে পৌঁছতে হবে। এখানে 3,14,000 ভোটার রয়েছে, প্রায় সংখ্যাটা একটু বাড়তে পারে। এই 3,14,000 ভোটারের কাছে আমার কথাটা তো পৌঁছতে হবে। এই কথাটা যদি আমি পৌঁছে দিতে পারি, যেটা 27 দিন আমার কাছে টাইম থাকবে, বাড়ি বাড়ি গিয়ে সেই কথাটা যদি পৌঁছে দিতে পারি, আমি নিশ্চিত, আমি কোনো পার্সেন্টেজ সাকসেস নয়, আমি নিশ্চিত যদি কথাটা আমি পৌঁছে দিতে পারি। সেই চ্যালেঞ্জটাই আমার কাছে, আমাকে মানুষের কাছে গিয়ে আমার কথাটা বলতে হবে। কথা পৌঁছানোর কাজ বোধহয় আপনি এশিয়ানেট বাংলার সঙ্গে শুরু করেছেন, তো এটা যখন সম্প্রচারিত হবে আমার মনে হয় বিহার পশ্চিমে বহু মানুষ দেখবেন। তো আপনাদের হয়ে উনি কথা বলতে চাইছেন, বা সব প্রার্থী যেরকম দাবি করেন আমরাও ধরে উনি দাবি করছেন। দাবি পরে কতটা কি হলো না হলো সেটা জেতার পরে, উনি যদি জিতে যান তাহলে নিশ্চয়ই উনি প্রমাণ করার তাগিদ থাকবে ওনার কাছে, সেটাই আমরা আশা করব। উনি পরিবর্তনের পক্ষে রয়েছেন। যে এতদিন ধরে যে ইতিহাসটা আমরা দেখেছি বেহালার পূর্ব পশ্চিম সব মিলিয়ে, সেই ইতিহাসটাকে পরিবর্তন করার চ্যালেঞ্জ বোধহয় উনি নিয়েছেন। আপাতত এই পর্যন্তই। আবার হয়তো সামনের পর্বে একজন এরকম প্রার্থীকে নিয়ে আমরা ফিরে আসবো। ভোট বাজারে দেখতে থাকুন এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।